আমরা তিতুমীরের সন্তান, হাজী শরীয়তের সন্তান, শামশের গাজীর সন্তান, এছাড়া সুভাষ বোসের সন্তান, প্রীতিলতার সন্তান। আমাদের হাজার বছর যুদ্ধের ঐতিহ্য আছে, তারা ইতিহাস পড়ে নাই। আমাকে বাঙালি জান লোক বলতো ইয়া সালা আব্দুল আগিয়া, আব্দুল বলতো নকর নকর। এখন মুজিব এবং তার সন্তানেরা 100 বছর আমাদের নকর বানিয়ে রাখবে, তারা চিৎকার শুরু করেছিল। পিলখানাতে ঘেরাও করে মেরেছে, আত্মসমর্পণ করে নাই। জাতি মরতে শিখে গেছিল 71-এ, এবং এই জন্যই আমাদের মুক্তি সফল হয়েছিল। আপনারা এই জীবনে কোনো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির গল্প শুনেন নাই, আজকে দেখলেন। আমার এই এত বছরে আমার মৃত্যুদণ্ড পাকিস্তানে বহাল আছে। আমি পাকিস্তানে থাকতাম, আমি দরিদ্র পরিবারের সন্তান, বড় অফিসার হতে চেয়েছিলাম। পাকিস্তানে গিয়ে দেখলাম ওরা আমাদের কিছু মনে করেন না, বাঙালি বলে, আর বলে ইয়ে কিধার সে আ গিয়া। মনে কষ্ট হলো, কিন্তু মনে করলাম যে বড় অফিসার হব, একটু চালাকি করি। উর্দু অনেক বই কিনলাম, উর্দু পড়া শুরু করে দিলাম, আর শুধু উর্দুতে কবিতা পড়ি। আর গায়ের রংটা একটু ফর্সা ছিল। ওরা বলতো ইয়ে সালা করাচি সে আয়া, এ করাচি থেকে আসছে, এই অ্যাডভান্টেজ। আমি কথা বলতাম কম, আজকাল বেশি বলি, শুনতাম বেশি। পাকিস্তানিরা কি জানতো সেটা আমি জানি। সেই জানার উপরে ভিত্তি করে আমি যখন পালিয়ে আসলাম, বুটের মধ্যে, কাপড়ের বুটের মধ্যে 6টা লেয়ারে ওদের যুদ্ধ পরিকল্পনা নিয়ে এসেছিলাম। তো সেটা আমি ভারতকে দেওয়ার পরে, তো ভারত সরকার প্রথমে আমাকে গ্রেফতার করে ফেললো, বলল এটা হতেই পারে না, পাকিস্তানি স্পাই আমাদের ইনফিলট্রেশন করছে। যাই হোক, অনেক ঘটনা হয়ে গেছে, স্যার কিছুটা বলেছেন, হাড্ডি উড্ডি ভাঙ্গা আছে, অসুবিধা নাই। তারপরে যাই হোক, এরপরের থেকে তাদের পরিকল্পনা দিলাম। সেই যুদ্ধে তারা জয়লাভ করেছিল। পাকিস্তানিরা এই ঘটনা জেনে ফেলেছিল, ইন্টারেস্টিং। তাই তারা আমাকে একটা কোর্ট মার্শাল করেছিল। আপনারা এই জীবনে কোনো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির গল্প শুনেন নাই, আজকে দেখলেন। আমার এই এত বছরে আমার মৃত্যুদণ্ড পাকিস্তানে বহাল আছে, এবং আমার মৃত্যুদণ্ড যে দিয়েছে তার স্টেটমেন্টটা আমি পড়েছি। তো যাই হোক, আসামির গল্প শুনতে হবে। বঙ্গবন্ধুর সঙ্গে একটা আমার কথা বলার সুযোগ হয়েছিল, আমি ভীষণ গর্বিত, কারণ উনি আমাকে ডেকে নিয়েছিলেন। আর ডাকলেই আমি কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতাম, তো বলতেন আর কিছু জিজ্ঞেস করবি, তো আরেকটু জিজ্ঞেস করি স্যার। 7ই মার্চ সম্বন্ধে আমি কী বলেছিলাম বলি, তাহলে স্যার একটু অন্যরকম আলাপ করি স্যার, অনুমতি দেন। বলেছিলাম স্যার আপনি সব জেনে ফেলেছেন কি না? বলে আমি 7 তারিখে। তো বলে তোরা কদ্দূর জেনেছিলি? ভালো জেনেছিলাম স্যার। এরা আমাকে করাচিওয়ালা বলতো, সব আলাপ করতো, এবং এই আলাপটাই ওনার সঙ্গে আমি করেছিলাম। উনি শেষে বলেছিলেন, ঠিকই বলেছস, মানুষকে বাঁচাতে হবে না, প্রস্তুত করতে হবে না, রাস্তা কই আমার। এটা বড় কথা একটা। আসলে ইতিহাসের মহানায়ক, মহাসেনাপতি হিসাবে তার সামনে উপবিষ্ট 10 লক্ষ অধিকার বঞ্চিত, অত্যাচারিত, অবহেলিত, তার পিছনে প্রায় 6.5 কোটি বা 7 কোটি বাঙালিকে বলেছিলেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। দ্যাটস দ্য ক্রাক্স অফ দ্য থিং। আসলে বঙ্গবন্ধু একটা পরিকল্পনা ছিল একটু আগের থেকে, চিন্তা করেন আপনারা। 1 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত কী হয়েছিল? 1 তারিখে ইয়াহিয়া খান বলল পার্লামেন্ট সেশন আপাতত বন্ধ করে দেওয়া হলো। 2 তারিখে এবং 1 তারিখ থেকে হত্যাকাণ্ড শুরু হয়ে গেল কিন্তু বিহারি এবং পাকিস্তানি সাপোর্টাররা। 2 তারিখে সুফিয়া কামাল বলছেন এটা গণহত্যা সামিল প্রস্তুতি। 3 তারিখে তাজউদ্দিন সাহেব বলছে এইভাবে মানুষ হত্যা আমরা সহ্য করব না। 4 তারিখে ওয়ালি খান বলছে প্রিপেয়ার ইউর ব্যাটালিয়নস টু ফাইট, ওয়ালি খান বলেছিল। 5 তারিখে আসগর খান বলেছিল কি, যে হ্যান্ড ওভার পাওয়ার টু শেখ মুজিব ইমিডিয়েটলি। 6 তারিখে মাওলানা ভাসানী বলেছিল যুদ্ধ ছাড়া উপায় নাই। 7 তারিখে বঙ্গবন্ধুর ভাষণ। দেখুন, দে আর দ্য বেস্ট সানস অফ দ্য সয়েল,
যারা বঙ্গবন্ধুর আগে কথা বলে গেছে, এটা কি কোনো আলোচনা ছাড়াই করেছে? মনে হয় না। ওয়ালি খান 6 তারিখে বিকাল ওনার সাথে দেখা করতে গেছিলেন বাসাতে, আসগর খান 5 তারিখে। তার সঙ্গে যারা কথা বলেছে তারা প্রত্যেকটা একটা জেম অফ এ হিউম্যান বিইং। এদের পেট্রিয়টিজমে কোনো ডাউট করবেন না। তাজউদ্দিন সাহেব, নজরুল ইসলাম সাহেব, বেগম সুফিয়া কামাল, ওয়ালি খান, আসগর খান পাকিস্তানি হতে পারে, ওরা মানবিক মানুষ ছিলেন। যাই হোক, আসল কথা হচ্ছে কেন বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণটা দিয়েছিলেন। আপনার আশ্চর্য হবেন, ওনার কাছে অনেক তথ্য ছিল। আমি জানি না কারা কারা সে তথ্য দিয়েছে, আমি কিছু গেস করতে পারি, কিন্তু ওনার তথ্য কারা পাস করত সেই খবরটা কিন্তু তারা চেষ্টা করেছেন। তাদের মধ্যে তার কাছের লোকও আছে। নো স্যার, এত কাঁচা কাজ মুস্তাক করেন নাই। আরও কাছের লোক, বঙ্গবন্ধুর সব আলোচনায় থাকতেন তিনি। নামটা কনফার্ম না 100%, 80% কনফার্ম, পরে বলে দিব স্যার। যাই হোক, বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ উনি জেনেছিলেন কি, ইয়াহিয়া খান ভুট্টো সাহেব এখান থেকে নিষ্প আলোচনা করে চলে গেল। যাওয়ার পরে 16 তারিখে ইয়াহিয়া খান ডেকে আনলেন আকবর খানকে। আকবর খান হাইলি ইন্টেলিজেন্ট, প্রফেশনাল ইন্টেলিজেন্স অফিসার, ISI এর ডাইরেক্টর জেনারেল। প্রথম কথা ছিল, আকবর আমি খুব ক্লান্ত হয়ে গেছি। আমি উর্দুতে বলছি না, আপনারা মাইন্ড করবেন। আকবর বললেন, ক্লান্ত তো হবেনি স্যার, একটা ব্যাগ ছিল, আপনার জন্য বিশ্বের শ্রেষ্ঠ ব্ল্যাক ডগ হুইস্কি নিয়ে এসেছি, ক্লান্তি দূর হয়ে যাবে পান করলেই। এত পরিশ্রম করছেন স্যার। ইয়াহিয়া খান বললেন, এটা ভালো জিনিস, আমরা সবাই একত্রে পান করব। দেখেন ক্রস কথা হচ্ছে। এখন আমার পাখি শিকার করতে ইচ্ছা করছে। পাকিস্তানের জমিদাররা বড় বড় মানুষের পাখি শিকার করতে যেত রিল্যাক্সেশনের জন্য, এটা অন্য ব্যাপার ছিল। পাখি শিকার রাষ্ট্রপতি আইয়ুব খানও যেত। পাখি শিকার করার নাম করিয়া 17 তারিখে সকাল 6টার সময় 2টা হেলিকপ্টার করে এই দলটা চলে গেল পাখি শিকার যাবে। সবাই জানতো। কেন? আসল কথা, মিডিয়া আর ফলো করে নাই। মিডিয়া বিরক্ত হয়ে গেল, বারবার বলছে পার্লামেন্ট সেশন কবে ডাকবেন, এটা আর করা হলো না। তারা ল্যান্ড করলো কোথায়? ভুট্টো সাহেবের প্রাসাদ বাড়ির সামনে। ওয়েলকাম করলো কে 3 জন ব্যক্তি, ভুট্টো নিজে, মমতাজ ভুট্টো চাচাতো ভাই, সিন্ধের দুষ্ট রাজনীতিবিদ চরিত্রহীন, আর মোস্তফা খের, আরেকটা হরেবল পার্সোনালিটি। সবাই মিলে রেস্ট করলো। সন্ধ্যার পর থেকে তার ব্যাংকোয়েট রুমে তার একত্রিত হলো মদ্যপানের জন্য। তারা সবাই ব্ল্যাক ডগ হুইস্কি পান করেছিল। ইন্টেলিজেন্স রিপোর্ট কী আলাপ করেছিল এটা বুঝেন, 7ই মার্চ ভাষণ বুঝে ফেলবেন। প্রথমেই আলোচনা শুরু হলো, ভুট্টো সাহেব বললেন বাঙালি জাতি এবং শেখ মুজিব বড় বার বেড়ে গেছে। শেখ মুজিব বারবার করে বলছে ক্ষমতা হস্তান্তর করে পার্লামেন্টে সেশন হতেই হবে ঢাকাতে। ইয়াহিয়া খান বললেন, আকবর তুমি কি মনে করো? আকবর বললেন, আমি একই মনে করছি ওনার সঙ্গে। মুজিব কেন বলছে পার্লামেন্ট সেশন ডাকতে ঢাকাতে? এই কারণটা কি? পার্লামেন্ট সেশন পশ্চিম পাকিস্তানে কী অসুবিধা আছে? অসুবিধা আছে, ঢাকা তার ক্ষমতার কেন্দ্রবিন্দু, সেইখানে তার সবচেয়ে বড় ঘাঁটি। একটা সাইকোলজিক্যাল গেম চলছে। মুজিবের সৈন্য নাই, আমাদের সৈন্য আছে, তার জনগণের সঙ্গে তার থাকতে হবে। মুজিব বিশ্বাস করছিল না সে করাচিতে বা রাওয়ালপিন্ডি গিয়ে বেশি অ্যাচিভ করতে পারবে, সেইটা মানবেই, সে মানাবেই। ঢাকায় যখন সে পার্লামেন্টে ঢুকবে, যেদিন তার পুরো দল নিয়ে ঢুকবে, লক্ষ মানুষ পার্লামেন্ট সেশনের চারিদিকে দাঁড়িয়ে থাকবে, তার মনোবল উচ্চ হয়ে যাবে। পার্লামেন্ট সেশন ঢুকবেন, প্রথম দিন কি করবেন? উনি প্রধানমন্ত্রী ইলেক্টেড হবে। দ্বিতীয় দিন সে ফুল ক্যাবিনেট ফর্ম করবে, হাফ ক্যাবিনেট না, ওরা জানে। ভুট্টো বলল, আমি মুজিবকে বলেছি পার্লামেন্ট সেশন করতে পারবে না সে, আর আমার লোকদের বলে দিয়েছি তোমরা কেউ পার্লামেন্ট সেশনে গেলে তোমাদের হাত পা কেটে ফেলবো করাচিতে এয়ারপোর্টের মধ্যে। ISI প্রধান বললেন, হাত পা কাটবেন স্যার? কার হাত পা কাটবেন?
এখন 32 নম্বরে টেলিফোন করেন আপনি, মুজিবের বাসায়, আমি ওরা কি বলছে বলি, আমি বঙ্গবন্ধু বলছি না, মুজিবের বাসায় পাঠান, বেলুচি এবং সিন্ধি নেতারা চা পান করছে, আধা ঘন্টার মধ্যে বলে দিব চায়ের মধ্যে বিস্কিটে ব্র্যান্ড নেম কি। হি ডাজন্ট কেয়ার অ্যাবাউট ইউ। ভুট্টো চুপ করে গেল। মুজিব সব সিদ্ধান্ত নিয়েছে, তার সব রেডি আছে। পার্লামেন্ট সেশন যখনই বসবে তখন সে এই দুটো করার পরে দ্বিতীয় দিন সে কী করবে, মুজিব কথা রাখে 6 দফা পাস করে নেবে, কিচ্ছু করতে পারবে না, অ্যাবসলিউট মেজরিটি। তৃতীয় দিন এক এক করে দফা ধরবে। আশ্চর্য হবেন, কেউ বলবেন আমার ভাই ছাত্ররা বা ছাত্রীরা কোন দফা প্রথমে আনবেন উনি, কি রিপোর্ট ছিল, কি মনে করেন? 6 দফা সবাই মুখস্থ আপনাদের, তাই না? কোনটা? সবাই বলে হ্যাঁ প্রাদেশিক সাহিত্য শাসন। নো, আর কারো তাড়াতাড়ি বলেন, সময় উনি রাগ হয়ে যাবেন। শোনেন, আশ্চর্য কথা, 6 নম্বর। কেন বলি? আধা সামরিক বাহিনী মিলিশিয়া গঠন করো। ওরা কি বলল শুনুন, আমাদের 10 লক্ষ মিলিশিয়া বাহিনী আছে। ঝেলাম রেঞ্জার্স, রাভি রেঞ্জার্স, সাস্টেল রেঞ্জার্স, নর্দার্ন স্কাউট, টোচি স্কাউট, থার্ড স্কাউট, 6টা। মুজিবের কোনো মিলিশিয়া নাই, তার কোনো ফোর্স নাই। মুজিব এখনই বেঙ্গল মিলিশিয়া বানাবে 1 to 6, 10 লক্ষ, এরা হবে মুজিব সৈনিক। এবং তারপরে মুজিব কি করবে, এখন সে আমাদের কলিজা ছিঁড়ে ফেলবে। কেন? আমাদের কলিজা হচ্ছে সশস্ত্র বাহিনী। মুজিব বলবে সশস্ত্র বাহিনী সমান অধিকার চাই, এটা 6 দফায় আছে, কিছু করতে পারবো না। সেনাবাহিনীতে 8.5% বাঙালি, জেনারেল একটাও নাই। মুজিব বলবে 56% বাঙালি এখন থেকে, এবং জেনারেল 56%। আইএসআই এর মধ্যে 4% বাঙালি, বেশিরভাগ কুক, মাসালচি আর ওই ড্রাইভার। মুজিব বলবে না, ইকুয়াল রাইটস, 56% বাঙালি হবে, আইএসআই চিফও বাঙালি হবে। ওরা বলল, আকবর খান বলল আই উইল বি রিমুভড। নেক্সট হয়ে গেল। এরপরে মুজিব সশস্ত্র বাহিনী যে কন্ট্রোল করবে, সঙ্গে সঙ্গে সেই 6 দফার মধ্যে আছে নৌ সেনানিবাস হেডকোয়ার্টার হবে ঢাকাতে, লেখা আছে না? এখন মুজিব বলবে 23 বছর ওখানে আর্মি এবং এয়ারফোর্স ঢাকায় চলে আসবে, এবং 3টা চিফ হবে বাংলার, সমান অধিকার। তারপরে এরপরে আমাদের সে পেট ছিঁড়ে ফেলবে, পেট কেটে ফেলবে। কেন? অর্থনীতি। 100 কোটি টাকা বাজেট হলে 30 পায় পূর্ব, 30 পায় পশ্চিম, মার্শাল গভর্নমেন্ট, 40 পায় সেন্টার রাজধানী ইসলামাবাদ, তারা পায় 70, আমরা পাই 30, আমরা গরিব হয়ে যাচ্ছি। মুজিব বলবে 23 বছর রাজধানী সেইখানে, এবং এখন রাজধানী হবে এইখানে ঢাকাতে। মুজিব 2 বার পাকিস্তান পার্লামেন্টে বলেছিল ঢাকায় রাজধানী হতে হবে। ঐতিহাসিক ঢাকা 400 বছর পুরনো শহর, ঐতিহাসিক ঢাকা জনকীর্ণ শহর সবচেয়ে বেশি, এবং পাকিস্তান স্বাধীনতার জন্য সবচেয়ে বেশি অবদান ঢাকার। নট করাচি, নট ইসলামাবাদ, নট লাহোর। নিয়ে আসবে ক্যাপিটাল। তারপরে কি হবে? তখন 70% বাজেট তারা পাবে, আমরা 30, আমরা গরিব হয়ে যাব। বৈদেশিক মুদ্রা যে যেটা আছে গ্রহণ করবে। বাঙালি 60% অর্জন করে পাট, চামড়া, চা, চিনি বিক্রি করে, আমরা 40। কিন্তু ডেঞ্জারাস ব্যাপার, ডলার সব চলে যায় কোথায়? ইসলামাবাদের সেন্ট্রাল ব্যাংকে। এখন মুজিব বলবে ঢাকা সেন্ট্রাল ব্যাংক মতিঝিলে হবে, এবং 6 দফায় লেখা আছে কারেন্সি সওয়াপ করতে যাবে না। কত পুরনো চিন্তা করেছেন? আমরা তখন বলল আমরা মরে যাব, আমাদের রাজধানী নাই, আমাদের বাজেট কম, এখন বৈদেশিক মুদ্রা নাই, মুজিব বাংলা ডেভেলপ করে ফেলবে। তখন তারা বলল আর হবে না। 23 বছর আমরা তাদের গোলাম বানিয়ে রেখেছি, তাদেরকে আমরা আব্দুল বলে সম্বোধন করি। আমাকে বাঙালি জান লোক বলতো ইয়া সালা আব্দুল আগিয়া, আব্দুল বলতো নকর নকর। এখন মুজিব এবং তার সন্তানেরা
100 বছর আমাদের নকর বানিয়ে রাখবে। তারা চিৎকার শুরু করেছিল, আমরা পাঞ্জাবি, আমরা পাঠান, আমরা যোদ্ধার জাতি, আমরা বাঙালির অধীনে কাজ করতে চাব না। সিদ্ধান্ত হয়ে যাবে কি করতে হবে। এখন শুনে একটা গল্প শুনেন তাড়াতাড়ি করে। 88 সনে গেছিলাম বেলুচিস্তানে। বেলুচিস্তানে গিয়ে বন্ধুর সঙ্গে দেখবো, কোয়েটার থেকে বাসে উঠলাম, 2 ঘন্টা বাসটা বন্ধ হয়ে গেল। সবাই চা খাচ্ছে, আমরা বলতাম কাওয়া, টেস্টি চা। দোকানে ঢুকবো, ওয়ালের মধ্যে লাল অক্ষরে লেখা ছিল উর্দুতে, আম্মা লাল তেরি খুন কিয়া খুনিয়া, নজরুলের উক্তি কারবালার। দোকানদারে বললাম, ও তো বেলুচি, কালো কালো আমাদের মতন, ভাই সাহেব ইয়ে কেয়া হ্যায়। আমাকে বলে কেঁপে গেল, দেখো মাত, বলো মাত, টিক্কা আ গিয়া। আমি কি তখন জানতাম এই ঘটনার 3 বছর পরে ঢাকার মারা চিৎকার করে বলবে, দেখো মাত, বলো মাত, টিক্কা আ গিয়া। এই বেলুচিস্তানের ফুল প্রিন্ট ফটোকপি ছিল ঢাকার অপারেশন। বেলুচিদের লেগেছিল 3 বছর শায়েস্তা করতে, তারা ঢাকা শায়েস্তা করতে 4 বছরের টাইম নিয়েছিল। তারা বলতো, এইখানে বলেছে বেলুচ আর বাঙালি দেখতে একই রকম, কালো কালো ছোট ছোট, ইমোশনাল। বেলুচির অধিকার চাচ্ছিল। কেন? সবচেয়ে বড় প্রদেশ বেলুচিস্তান, সবচেয়ে বেশি খনিজ পদার্থ বেলুচিস্তানের, সবচেয়ে বড় ভালো পোর্ট গোয়াদিয়ার পোর্ট, যেটা চাইনিজরা এখন কন্ট্রোল নিয়ে নিয়েছে। তখন বেলুচের সমান অধিকার চাই, পাকিস্তান সরকার অধিকার দিব না। তারা আন্দোলন শুরু করেছিল। তখন এই আন্দোলন যখন শুরু করলো, একটা পরিকল্পনা হয়েছিল, এটাই ঢাকার ব্লু প্রিন্ট। প্রথমে সিদ্ধান্ত হয়েছিল একটা অপারেশন প্ল্যান রেডি করতে হবে, আমাদের হয়েছিল। 2 নম্বর, টিক্কা খানকে পাঠাতে হবে, কারণ সে আমাদের সবচেয়ে দক্ষ পাঞ্জাবি জেনারেল। 3 নম্বর, বিদেশি সাংবাদিক সব বিদায় করতে হবে, আমাদের হয়েছিল। 4 নম্বর, দীর্ঘ পরিকল্পনা করে প্ল্যান ঢুকাতে হবে, মোস্ট অফ দ্য ব্যাটালিয়ান্স পাঞ্জাব ব্যাটালিয়ান হবে। 5 নম্বর, আমেরিকা, চায়না, মিডল ইস্ট, ইউরোপকে আমরা ডেলিগেশন পাঠিয়ে দিয়ে বলবো যে অপারেশন চলবে, হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টদের কন্ট্রোল করো, ওটাই বাংলা কন্ট্রোল করবে। বেলুচ আর বাঙালি একই জিনিস, সংখ্যায় বেশি। আর সব পাঞ্জাব ব্যাটালিয়ান পাঠানো শুরু করো। আপনারা এই ঘটনার পর থেকে এয়ারপোর্টে জিজ্ঞেস করবেন, সত্তার ভাই, আলমগীর সত্তার, সাহাব ভাই, বীরুত্তম, এরা সব বঙ্গবন্ধু বলে দিয়েছিল প্লেন কথা পাঞ্জাব ব্যাটালিয়ান চলে আসছিল তো সব। তো তখন তারা গোপনে অপারেশন সার্চলাইট আরম্ভ করেছিল। বেলুচিরা যুদ্ধের ইতিহাস নাই, বাঙালি যোদ্ধার জাতি, প্রকৃতি আমাদের যোদ্ধা বানিয়ে দিয়েছে। যে এই জাতি ঝড়ের বিরুদ্ধে, বন্যার বিরুদ্ধে, খরার বিরুদ্ধে, সাইক্লোনের বিরুদ্ধে প্রতিনিয়ত যুদ্ধ করে বেঁচে থাকে, সেই জাতি যোদ্ধার জাতি। আমরা তিতুমিরের সন্তান, হাজী শরীয়তের সন্তান, শামশের গাজীর সন্তান, এছাড়া সুভাষ বোসের সন্তান, প্রীতিলতার সন্তান। আমাদের 1000 বছর যুদ্ধের ঐতিহ্য আছে, তারা ইতিহাস পড়ে নাই। বেলুচি আমরা না। তারা যখন অপারেশন সার্চলাইট শুরু করলো, প্রতিরোধ যুদ্ধ শুরু হয়ে গেল। কিন্তু এদিকে আমরা ব্যাক করি, বঙ্গবন্ধু এটা জেনেছিলেন, বলেছেন মানুষকে প্রস্তুত। তার সামনে 2টো রাস্তা ছিল। একটা হলো পাকিস্তানের সামনে গিয়ে হ্যান্ডস আপ করে দেওয়া, আমরা হ্যান্ডস আপ করছি, বেলুচিদের মধ্যে আমাদের মেরো না তোমরা। 2 নম্বর, তিনি বাংলার মানুষের প্রাণ শক্তিকে বিশ্বাস করতেন। তিনি জানতেন এ দেশের মানুষ যুদ্ধ করতে পারে, প্রকৃতি আমাদের যুদ্ধ করতে শিখিয়েছে, এবং তিনি দেশের তরুণদের ভরসা করেছিলেন। তাই দেখবেন মুক্তিযুদ্ধে কোনো সেনাবাহিনীর সিনিয়র অফিসার পাচ্ছেন না আপনারা, খেয়াল করেছেন? তরুণ এবং সিপাহী, দরিদ্র মানুষ তার সঙ্গে দাঁড়াবে, কারণ আমাদের নো লস, আমাদের হারানোর কিছু নাই। তাই তিনি ডাকটা দিয়েছিলেন এবং এটাও বলেছেন আমাকে, মানুষকে, আমি জানি তোরা আসবি আমার সঙ্গে। এটাই সত্য কথা। এখন এই ঘটনাটার পরে আর বাকি ঘটনাগুলো আপনারা চিন্তা করে দেখবেন, কারণ আমার স্যার রাগ হয়ে যাচ্ছেন আমার উপরে। আসল কথা হচ্ছে, তিনি একজন মানুষ যিনি খুব সাধারণ মানুষ ছিলেন, মনটা খুব নরম ছিল, কিন্তু কঠিন হতে পারতেন। এই জাতিকে যুদ্ধ করতে নিয়ে গেলেন, আর প্রতিফলন কী হচ্ছে শুনুন আপনি। পাকিস্তানিরা অপারেশন সার্চলাইট শুরু করলো। প্রথম প্রতিরোধ কে করলো?
প্রথম যুদ্ধ হয়েছে রাজারবাগ পুলিশ লাইনে। বিশ্বের ইতিহাসে কোনো সেনাবাহিনী পুলিশকে আক্রমণ, এটা সিভিল ফোর্স আক্রমণ করলো, হাবিলদার মেজর শরীফ মোহাম্মদ আলী রাইফেল নিয়ে ছুটে গেছে, সঙ্গে শত শত পুলিশ, সবগুলিকে মেরে ফেলেছে, আত্মসমর্পণ কেউ করে নাই। পিলখানাতে ঘেরাও করে মেরেছে, আত্মসমর্পণ করে নাই। জাতি মরতে শিখে গেছিল ৭১-এ, এবং এই জন্যই আমাদের মুক্তি সফল হয়েছিল। এবং ভারতও একেবারে শিওর জানতো যে এরা জিতে যাবে। কারণ ভারতের সেনাপতিরা ইতিহাস পড়ে, পড়াশোনা করে। আমাকে স্যাম মানিকশ একটা কথা বলেছিলেন, হাউ ডেয়ার ইউ? আই সেড আই ডেয়ার্ড বিকজ ইউ ডেয়ার্ড। তুমি সাহস করেছিলে তোমার সৈন্যকে আনার জন্য, আর আমি করেছিলাম আমার জাতির জন্য। এখানে তো কথাটা, আসল কথাটা এখানে না। কথাটা হচ্ছে, আমি আপনাদের বলছি একটা কথা, আপনারা আমাদের নতুন প্রজন্ম, মুক্তিযুদ্ধ আপনাদের জন্য করেছিলাম। আমার জীবনে কিছুই হবে না, হয় নাই। আমার শরীরটা ভেঙে গেছে। বঙ্গবন্ধু হত্যার পরে আমাকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করেছে। আইএসআই রিপোর্ট দিয়েছে আমার নামে যে ও আমাদের ক্ষতি করেছে। তখন যে সরকাররা ছিল আইএসের কোলেই বসেছিল, তারা ডিনাই করে লাভ নাই। এবং আমাকে ডিসমিস করে সার্ভিস থেকে, সব কিছু বন্ধ করেছে। 3টা ইনকোয়ারি করেছে, করাপশন কেস দিয়েছে। কোথায় করাপশন? সব মিলে আমার 1100 টাকা ছিল, সব অ্যাকাউন্ট মিলে। বঙ্গবন্ধু কন্যা আসার পরে আমাকে ডেকেছিলেন, তুমি কি করতে চাও? বাধাগ্রস্ত না করলে খুশি, কোনো কিছু দরকার নাই, আমি নিজে পড়াশোনা করি। তাই বলি, আপনারা ভালো দেশ গড়ে তুলেন। আপনার জন্য আমরা আমাদের বর্তমান শেষ করে দিয়েছি। আপনারা এই দেশের বিরুদ্ধে যাবেন না, এ দেশের পক্ষে থাকবেন। অর্থ, সামাজিক লোভ লালসা কিছুই প্রয়োজন নাই। পরিশেষে বলি, চলুন আমরা চেতনা জাগ্রত করি, বিবেককে জাগ্রত করি, ঘুমন্ত আত্মাকে জাগ্রত, ইতিহাসের মুখোমুখি হই। ওই ইতিহাস হচ্ছে ৭ই মার্চের ইতিহাস, বঙ্গবন্ধুর ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।